বেবি তুমি? তোকে কতবার বলেছি না আমি বেবি টেবি না। আমাকে এইসব বলবি না বনলতা। বনলতা না, বন বলে ডাকো। কল মি বন, অনলি বন। অবশ্য তুমি চাইলে তিশও বলতে পারো, যেহেতু আমার নাম তিশা। বনলতা কথা শুনে সৃজনী আর ভাবনা ফিক করে হেসে দিল। বনলতা সেটা দেখেও ইগনোর করলো। তারপর সৌরাজকে টেনে নিয়ে চলে গেল। ওরা যেতেই ভাবনা বলল, নামটা শুনে একটা গান মনে পড়লো। নাম দিয়েছি বনলতা। যখন দেখেছি সেখানে সেইখানে তোমায় ভালোবেসেছি। একটু ভুল হয়েছে আপু, গানটা এইভাবে হবে। নাম দিয়েছি বন জঙ্গল, যখন দেখি সেইখানে তোমার আপদ ভেবেছি। বলে ভাবনার সৃজনী হাসলো। মাইশা চোখ রাঙিয়ে তাকাতে ওরা দুইজন চুপ করে গেল। মাইশা ওইখানে থেকে ঠোঁট টিপে হাসতে হাসতে অন্য জায়গায় চলে গেল। তুমি এখানে? চেনা গলা পেতে পিছন ফিরে ইরশাদকে দেখতে পেল মাইশা। সেও যে কম অবাক হয়েছে সেটা না, সেও পাল্টা প্রশ্ন করলো, আপনি এখানে? আমার ফ্রেন্ড সৌরাজ বিদেশে যখন আমি পড়তাম তখন ওর সাথেই পড়তাম, তারপর তো আমি চলে আসলাম। ইরশাদের কথা শুনে মাইশার কিছু মনে পড়লো। চোখের অশ্রুগুলো বিষাক্ত স্মৃতিতে ভরে উঠতে চাইলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাবার ফ্রেন্ডের বাড়ি এইটা। সৌরস্তরের বাবা আর আমার বাবার ফ্রেন্ড, তাই। ইরশাদ কিছু বলল না। মাইশা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ইরশাদ বুঝলো মাইশা তার সাথে চোখের যোগাযোগ এড়াতে চাইছে। ইরশাদ হাসলো। মেয়েটা সবসময় চোরের মতন করে, হয়তো সব ছেলের কাছে এমন আনকমফোর্টেবল ও। ইরশাদ অনেকক্ষণ দেখছিল মাইশাকে। খানিকটা অবাকই হয়েছিল, ভেবেছিল জিজ্ঞাসা করবে, কিন্তু কেন যেন মনে হলো একান্তে ওর সাথে কথা বলতে। তাই ইরশাদ এতক্ষণ ফলো করছিল মাইশাকে। মাইশা ভাবনার সৃজনী থেকে সরে যেতে সে এসে মাইশার সাথে দাঁড়ালো। ইরশাদ একবার মাইশাকে ভালো করে পরখ করলো। মাইশা বেশিরভাগ সময় সাদা বা ধূসর অর্থাৎ বেরঙিন কাপড় বেশি পরে। আজকে সে একটা নীল শাড়ি পরেছে। শ্যামলা গায়ে এই নীল রঙের শাড়ি বেশ মানিয়েছে মাইশাকে। আর হালকা সাজে অন্যরকম রূপবতী লাগছে তাকে। তবে খোপায় একটা ফুল দিলে পারফেক্ট লাগতো। ইরশাদ মুখ ফসকে বলেই ফেললো, নীল শাড়ির সাথে খোপায় একটু ফুল দিলে আরেকটু বেশি ভালো লাগতো। ইরশাদ এটা বলে নিজে চমকে গেল। ভুলে বলে ফেলেছে সে। এই কথায় মাইশা তার দিকে তাকালে সে অন্যদিকে চলে যায়, নিজেকে বাঁচিয়ে। মাইশার খানিকটা ইতস্তত বোধ হয়। রঙিন জামা পরা সে বাদ দিয়েছে। কালো শরীরে রঙিন জামা হয়তো মানায় না তার। অবশ্য মূল কারণটা অন্য। আজকে ভাবনার বাবা ওকে জোর করে এই শাড়িটা ধরিয়ে দিয়েছে। মূলত 3 মেয়ের জন্যই তিনি শাড়ি এনেছেন, আর অনুরোধ করেছেন যেন আজকের অনুষ্ঠানে সবাই তার দেওয়া শাড়িটা পরে। অজ্ঞতা বাবার আবদার ফেলতে পারেনি, তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে রঙিন রঙে নিজের গায়ে জড়িয়েছে। মাইশা ভাবনার সৃজনীর কাছে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালো সায়ন। মাইশা খানিকটা চমকালো, বলল, হুট করে ভূতের মতন এইভাবে সামনে কেন আসলেন? আমি মানুষ, ভূত হতে যাবে কেন? একটা চিমটি দিয়ে দেখো, আমি মানুষই। মাইশা কিছু বলল না। পাশ কাটিয়ে চলে যেতে নিবে এমন সময় সায়ন আবার তাকে ডেকে উঠে। মাইশা দাঁড়িয়ে যায়। সায়নও ঈর্ষাদের মতন একই প্রশ্ন করে। মাইশা জানায় কেন সে এইখানে। সায়ন বলে, ভালোই হলো, তুমি আমাদের কাছের মানুষ হয়ে গেলে। আর পালাই পালাই করার কোনো সম্ভাবনা নেই। আমি কি চোর যে পালাই পালাই করব? আশ্চর্য। বলতে পারবো না নিশ্চিত করে, তবে এখানে দাঁড়াও কিছুক্ষণ, দুজন মানুষের সাথে আলাপ করিয়ে দেই। মাইশা চোখ ছোট ছোট করে তাকালো সায়নের দিকে। কিছু জিজ্ঞাসা করবে তার আগে সায়ন চলে গেল অন্যদিকে সেই দুইজনকে আনতে। মাইশাও জেদ করে দাঁড়িয়ে রইল। এর বড় কথা, মাইশা চোর, সে সবসময় পালায় পালায় করে। এত বড় অপমান করা উচিত হয়নি লোকটার। কিন্তু হুট করে একটু দূরে সায়নের পিছনে সায়নের মা বাবাকে আসতে দেখে চমকে যায় মাইশা। তার পাগুলো আপনিতে পিছিয়ে যেতে থাকে। ঘামতে শুরু করে সে অনবরত। আশেপাশে তাকায়, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে নিজের মুখ লুকাতে হবে। কখন কি হয় কিছু বলা যাবে না। সে কোনো মতে কারোর সামনে আসতে চায় না। সে চায় না তাকে কেউ চিনুক, আর একমাত্র এই চেনা অচেনার ভিড়ে হারিয়ে গিয়ে নিজেকে লুকাতে পারবে সে। মাইশা নিজের মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিল। চারিদিকে তাকাতে তাকাতে যেদিকে সায়ন আসছে তার বিপরীত দিক দিয়ে দৌড়াতে লাগলো। তবে লোকের ভিড় থাকায় আর তাকে এভাবে দৌড়াতে দেখলে সবাই সন্দেহ করবে দেখে সে জোরে দৌড়াতে পারল না। কখনো হাঁটছে তো কখনো দৌড়াচ্ছে।
এভাবে যেতে যেতে হুট করে কারো শক্ত বুকের সাথে ধাক্কা খায় মাইশা। ধাক্কা খেয়ে পড়ে যেতে নেবে তার আগে তার সামনের মানুষটা তাকে ধরে ফেলে। মাইশার মুখ থেকে শাড়ি আঁচলটা সরে যায়। মাইশা মুখ তুলতে দেখে সেটা ইরশাদ। মনে মনে বিরক্ত হয় সে যেখানে যাক ঘুরে ফিরে এই ছেলেটার সামনেই কেন পড়ে। যত তাকে ইগনোর করতে যায় তত যেন বারবার এই ছেলেটা তার সামনেই আসে। বলে না যেখানে বাঘের ভয় ওইখানে সন্ধে হয়, অনেকটা ওই রকম। ইরশাদ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মাইশার দিকে। মাইশা সেটা বুঝতে পেরে তার হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, দুঃখিত, খেয়াল করিনি। মাইশার কথায় কোনো রেসপন্স না দেখালেও মনে মনে এক ভালো লাগা সৃষ্টি হয় ইরশাদের। এই প্রথম মাইশাকে সে এত কাছে থেকে দেখেছে। মেয়েটা দূর থেকে যতটাই অসুন্দর হোক, কাছে দিয়ে ভীষণ স্নিগ্ধ মায়াবী লাগে তাকে। ইরশাদ গলা খাকারি দিয়ে বলল, সমস্যা নেই, কিন্তু তুমি এইভাবে দৌড়াচ্ছিলে যে? মাইশা কোনো কিছু বলবে তার আগে পেছন থেকে সায়ন ডেকে ওঠে। কি ব্যাপার মাইশা, তুমি এখানে কেন? তোমাকে না দাঁড়াতে বললাম? মাইশা ঢোক গিলে যে ভয়টা পেয়েছিল সেটাই না হয়ে যায়। সায়ন আর কিছু জিজ্ঞাসা না করে সরাসরি বলে, এই দেখো, ওনারা আমার মা আর বাবা। মাইশা স্বভাবসুলভ হেসে সালাম দিল। দু একটা ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সায়নের মা বাবাও হেসে হেসে কথা বলল। মাইশার কথাবার্তা তাদেরও বেশ পছন্দ হয়েছে, কিন্তু কথা বলার পুরোটা সময় মাইশা বারবার চোখ নিচু করে নিচ্ছিল, মুখটা ঢাকার চেষ্টা করছিল। হুট করে ভাবনা কোথা থেকে এসে মাইশাকে ডাকতে শুরু করে, জানায় খুব দরকার তার। মাইশাও সুযোগ পেয়ে যায়, চটজলদি বিদায় নিয়ে নেয় সে সায়নের মা বাবার থেকে। সায়নের মা বাবাও খুশি মনে অন্যদিকে গল্প করতে চলে যায়, কিন্তু ইরশাদের কেন জানি ব্যাপারটা খটকা লাগে। সে সায়নকে জিজ্ঞাসা করে, কিরে সায়ন, মা বাবার সাথে মাইশার দেখা করালি হঠাৎ? সায়ন বাঁকা হাসলো ভাইয়ের আড়ালে। ভাইয়ের সামনে মুখ ঘুরিয়ে লাজুক হেসে বলল, পরে সব বুঝতে পারবি, আপাতত পার্টি এনজয় কর। সায়ন আর দাঁড়ালো না। ইরশাদের খটকা লাগলো। সায়ন হুট করে মা বাবার সাথে একজন অচেনা মেয়ের আলাপ কেন করিয়ে দিবে? নিশ্চয় কোনো না কোনো কাহিনী তো আছে। ইরশাদ ভাবলো পরে জিজ্ঞাসা করে নিবে সায়নকে। আপাতত মাইশা কোথায় গেল সেটাই দেখা যাক। মাইশা ভাবনার কাছে এসে হাঁপ ছাড়লো, ভাবনাকে জড়িয়ে ধরলো, মুচকি হেসে বলল, এই প্রথমবার কোনো কাজ তুই ঠিক সময় করলি। ভাবনা কিছু বুঝলো না। ও বোকার মতন চেয়ে রইল মাইশার দিকে। ও তো শুধু খেতে ডেকেছিল মাইশাকে, আর কতক্ষণ বা থাকবে? এবার তো যেতে হবে। তাই বুঝলাম না, কি বললি? আমি তো তোকে খাওয়ার জন্য ডাকলাম, এখানে ভালো লাগছে না, বাড়ি যাব, চল। মাইশাও তাল মিলালো, কিন্তু ভাবনা খুঁজছে সৃজনীকে। এই মেয়ে এখন কোথায় গেল কে জানে। অপরদিকে সৃজনী ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা, কিন্তু ঘুরতে ঘুরতে এই ভিড়ের মাঝে সে হারিয়ে গেছে। তার কাছে কোনো ফোনও নেই যে সে কল দিবে। বাধ্য হয়ে সে আবার ঘুরছে নিজের মতন। ঘুরতে ঘুরতে ঠিক কাউকে পেয়ে যাবে। হারিয়ে গেছো? সৃজনী পিছনে তাকালো। লোকটা দেখে মনে করার চেষ্টা করলো এইটাকে। তখনই মনে হলো এটা তো ইরশাদ ভাইয়ার ভাই, অর্থাৎ সায়ন আঙ্কেল। থরি ভাইয়া। সৃজনী বলল, হ্যাঁ, আপুকে খুঁজছি। তোমার আপুর নাম কি? মাইশা। এখানে তো অনেক মাইশা আছে, তুমি একটু পুরো নামটা বলো। সৃজনীও খুশি হলো, ভাবলো সায়ন হয়তো সত্যি ওকে সাহায্য করতে এসেছে। সেও খুশি মনে বলতে লাগলো, মাইশা মেয়ে। বাকিটা বলবে তার আগে কোথা থেকে মাইশা এসে সৃজনীর হাতটা খপ করে ধরলো। রেগে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস তুই? ভাবনা আপু খুঁজছে না তোকে, চল আমার সাথে। মাইশা এক মুহূর্ত দেরি না করে সৃজনীকে নিয়ে চলে যেতে লাগলো। সায়ন একা দাঁড়িয়ে হিসাব মেলাতে লাগলো। সব হিসাব তার সন্দেহের দিকে যাচ্ছে। আর কিছুদিনের হয়তো অপেক্ষা। খুব দ্রুত সত্যিটা বেরিয়ে আসবে। নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে না মাইশা। সৃজনীর অর্ধেক কথায় সায়নকে অনেকটাই নিশ্চিত করে দিয়েছে। সৃজনীকে টানতে টানতে ভাবনার সামনে নিয়ে আসলো মাইশা। এসেই বকতে লাগলো, আর কোনোদিন একে কোনো অনুষ্ঠান নিবি না, খালি দৌড়ে দৌড়ে বেড়ায়। সৃজনী মুখ ঝুলিয়ে নিল। এই ভরা জায়গায় ওকে না বকলে হতো না। ভাবনা মুচকি হেসে সৃজনীকে জড়িয়ে নিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর মাঝে সায়ন, ইরশাদ বা সৌরাজের সাথে দেখা হয়নি ওদের কারো। মাইশাকে মা বাবার সাথে দেখা করালি হঠাৎ? সায়ন ফাইলটা অফ করলো, ল্যাপটপটা সরিয়ে রাখলো, বিছানার পাশে ইরশাদকে বসার জায়গা করে দিল। তার ভাইয়া সচরাচর তার ঘরে আসে না, কিন্তু আজকে আসবে সেটা সে জানতো। হাজার হোক
পবিত্র বন্ধনের অদৃশ্য টান আছে, তাই না? কারণ আছে তাই। কারণ ছাড়া তুই এটা করবি না, আমি জানি। কারণটা জানতে চাইছি। মাইশাকে আমার ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাই। ঈশাদ সাথে সাথে চোখগুলো বড় বড় করে নিল, দাঁড়িয়ে উঠে একটু জোরে বলতে লাগলো। মানে কি? 2 দিনের দেখায় কাউকে কিভাবে পছন্দ হতে পারে? তুই মাইশাকে কেন বিয়ে করবি? এত মেয়ে থাকতে মাইশা কেন? ঈশাদের প্রশ্নে মনে মনে হাসলো সায়ন। তবে সে যা সন্দেহ করেছে, তার ভাইও সেই সন্দেহ করছে কিনা আর সেখানে থেকে এই ইনসিকিউরিটি কিনা তা বুঝতে পারলো না সায়ন। তবে এইটুকু বুঝেছে যে কিছু একটা ব্যাপার তো আছেই। কেন, কি সমস্যা? হ্যাঁ, তোর কাছে মাইশা সুন্দর নাই হতে পারে, তবে আমার কাছে সে ভীষণ স্নিগ্ধ, মায়াবী, অপূর্ব একটা মেয়ে। অবশ্য সবার নজরে ওর স্নিগ্ধতা পড়বে না। ওর স্নিগ্ধতা আমার চোখও এড়ায়নি, বুঝলি? ও তাই নাকি? আমি তো ভেবেছি তোর চোখে কণা ছাড়া কেউ পড়েই না। ঈশাদ বিরক্ত হলো। সায়ন কথা বললে সেখানে কণা নাম আনবেই। ঈশাদ বুঝে সায়ন টিটকারি করে বলছে, এইটাই তার বিরক্তির আরো এক কারণ। সব সময় কোনো কথা তুলিস না। আর আমি জানি তুই এত সহজে কাউকে পছন্দ করার মতো মানুষ না। সব কিছুর পেছনে যে কোনো কারণ আছে সেটা আমি বুঝতে পারছি। সায়ন বাঁকা হাসলো, কিছু বলল না। ঈশাদ সায়নের ঘর থেকে বেরিয়ে যাবে, তার আগেই কিছু একটা মনে করে থেমে গেল। পিছনে ফিরে জিজ্ঞাসা করলো, মিহানের কোনো বার্থমার্ক আছে যেটা দিয়ে ওনাকে চেনা যাবে? সায়ন একটু ভাবলো, বিনা প্রশ্নে উত্তর দিল, ওর বাম হাতের কবজিতে একটা কালো দাগ আছে, ওইটা দিয়ে ওকে চেনা যাবে। ঈশাদ কিছু বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। শান বুঝতে পারছে যে সন্দেহের বীজ মনে নিয়ে সে ঘুরছে, সে সন্দেহের বীজ ঈশাদের মনে সে রোপণ করতে পেরেছে। এখন কেবল ফলাফল দেখার পালা। একা একা গাছের নিচে বসে আছে ভাবনা। আজকাল আড্ডা দিতে, গল্প করতে ভালো লাগে না তার। মন ভালো না থাকলে দুনিয়ার সবকিছুই হয়তো কুৎসিত মনে হয়। মাইশা আজকে সৃজনীকে কলেজে দিতে গিয়েছে, ভাবনাকেও যেতে বলেছিল, কিন্তু ও বলেছে ও একেবারে ভার্সিটিতে যাবে। ওর মনের অবস্থা যেহেতু মাইশা জানে, তাই সেও আর কিছু বলেনি। ভাবনাও ভার্সিটিতে হয়তো তাড়াতাড়ি চলে এসেছে। ওর ফ্রেন্ডরা কেউ আসেনি এখনো। ভাবনার বাসায় একা একা দম বন্ধ লাগে। খোলা বাতাসে আসলে ভালো লাগবে, এই আশায় ভার্সিটিতে আসে। কিন্তু ওয়াহিদকে লিপির সাথে দেখলে মনটা আরো বিষিয়ে যায় তার। সে চায় না তার মন কোনো খারাপ ভাবনা ভাবুক। সে আর যাই হোক কারো জীবনের ক্ষতির কারণ হতে চায় না। ভাবনা হাঁটু মুড়ে বসে আছে আর আশেপাশে দেখছে। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় চোখে পড়লে সেখানে ওয়াহিদ আর তার খুনসুটিপূর্ণ সময়গুলোর কথা মনে করছে আর হাসছে। আজকাল তো ওয়াহিদের পাত্তা পাওয়া যায় না, লিপির সাথে বেশি থাকে সে। ভাবনার ব্যাপারেও আর সে খোঁজ নেয় না, আর না ভাবনার সাথে ঝগড়া করে। কখনো যদি ভাবনা তাকে ডাকে, মনে হয় না সে আর আসবে তার কাছে। ভাবতে ভাবতে দেখতে পেল সামনে দিয়ে লিপিকা আর ওয়াহিদ হাসতে হাসতে আসছে। দৃশ্যটা চোখে পড়তে ভাবনার হৃদয়ে রক্তক্ষরণ বাড়তে লাগলো। চোখে আপনিতে পানি চলে আসলো, কিন্তু ওয়াহিদ তার দিকে আসছে দেখে দ্রুত চোখের পানি মুছে মুখে হালকা হাসি ফুটালো। কিন্তু হুট করে কোথা থেকে একটা বল এসে ওয়াহিদের মাথায় বাড়ি দিল। ওয়াহিদ মাথা চেপে ধরলো আর মুখ দিয়ে আ শব্দ বের করলো। লিপি শুনতে পেয়ে দ্রুতর মাথা চেক করতে লাগলো। লিপিকে ওয়াহিদের প্রতি এত কেয়ারফুল হতে দেখে এগিয়ে যাওয়ার সাহস পেল না ভাবনা। তার মনে হচ্ছে সে হয়তো কাবাবে হাড্ডি হয়ে যাবে। কিন্তু বিপত্তি বাঁধলো যখন ছেলেগুলো বল নিতে আসলো। তখন সিনিয়র হওয়ার দরুন ওরা সরি না বলে আরো ওয়াহিদকে বলছে, কানা নাকি? এ দেখে চলতে পারো না? চশমা পরো। আর সামর্থ্য না থাকলে বলো, আমি কিনে দিচ্ছি। যত সব। ওয়াহিদ রেগে গেল, তেড়ে গেল ওদের দিকে, বলল, একে তো মানুষ না দেখেই বল ছুঁড়ে মারছেন, তার উপর তাদের অপমান করছেন। সিনিয়ররা কি সিনিয়র হওয়ার পর নিজের ভদ্রতা ভুলে যায় নাকি? ছেলেটি দ্বিগুণ রেগে মারার জন্য হাত তুলল। একবার মেরেও দিল, আরো একবার হাত তুলবে তার আগে ভাবনা এসে আটকে দিল। হাতটা মুচড়ে পিছনে নিল। ছেলেটা ব্যথায় আহ করে উঠল। ভাবনা দ্বিগুণ শক্তিতে আরো শক্ত করে মুচড়ে ধরলো হাতটা। আশেপাশের ছেলেগুলো কিছু বলতে আসবে তার আগে ভাবনা গর্জে উঠে বলল, একদম আমার গায়ে হাত দিতে আসবেন না। সবার হাত মুছড়ে না নিতে পারলেও ভিসি স্যারকে বলে সবার রাস্ট্রিকেটের ব্যবস্থা করতে পারবো। মনে রাখবেন, কিছুদিন আগেই আপনাদের এক সিনিয়র আর অভদ্রতা দেখিয়ে যাবজ্জীবনের শাস্তি পেয়েছে। জয়ের কথা মনে পড়তে সবাই পিছিয়ে গেল। ভার্সিটি সবাই জানে জয় লিপির সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল।
ওর বিরুদ্ধে আরো অনেক স্টুডেন্টের সাথে অসভ্যতা করার অভিযোগ থাকায় তার প্রমাণ হাতে নাতে পাওয়ায় ওর বাবাও কিছু করতে পারেনি। উল্টো ছেলে যাবজ্জীবনের মতো সাজা পেয়েছে। হ্যাঁ, অনেকের কাছে এইটা প্রশ্ন ছিল যে সামান্য খারাপ ব্যবহারে কেউ কিভাবে যাবজ্জীবন পেতে পারে, কিন্তু অনেকগুলো ধর্ষণের অভিযোগ পাওয়ায় কেউ আর কোনো প্রশ্ন করে না। তখন থেকে সবাই সামলে চলে। ভাবনা হাতটা ছিটকে সরিয়ে দিতেই ছেলেগুলো বিনা বাক্য ব্যয়ে পালিয়ে যায়। ছেলেগুলো যেতে ভাবনা লিপিকার সামনে এসে বলে, যাকে ভালোবাসার চেষ্টা করছিস তাকে রক্ষা করার দায়িত্ব নিতে শেখ। সবসময় অপরক্ষক আমাদের বাঁচাবে এমন আশায় থাকাটা বোকামি। মাঝে মাঝে অপর পক্ষেরও আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। ভাবনা বলে চলে গেল সামনের দিকে। ভাবনা যেতে লিপিকা ওয়াহিদকে বলে, আমি বুঝতে পারিনি ওয়াহিদ, ওরা এমন করবে তোর সাথে। ওয়াহিদ কিছু বলল না, মুচকি হাসলো কেবল। আর ভাবনার চলে যাওয়াটা দেখলো। হয়তো কোনো এক জায়গায় গিয়ে তার মনেও কিছু একটা ছিল। ভাবনা ক্লাসে যাবে তার আগে কেউ একজন তাকে বলল, আন্টি আঙ্কেল তো ভীষণ শান্ত, তুমি এমন গুন্ডা হলে কি করে? পেছনে ফিরে ভাবনা সৌরাজকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ভালোবাসা মানুষকে অনেকভাবে নিজেকে উপস্থাপন করতে শেখায়। ভালোবাসে নাকি ওয়াহিদকে? ভাবনা বিরক্তিকর মুখ নিয়ে সৌরাজের দিকে তাকালো, বলল, কি সমস্যা আপনার? ক্লাস নেই? ক্লাস কি সবসময় ক্লাসরুমে হয়? মাঝে মাঝে তোমার মতন ঘাড় তাড়া মেয়েকে সোজা করার জন্য বাইরেও ক্লাস নেওয়া লাগে। ভাবনা কোমরে হাত দিয়ে রাগে চোখে তাকিয়ে বলল, আমি ঘাটতারা? ভালো, আপনার দরকার নেই আমাকে কষ্ট করে শিক্ষা দেওয়ার। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, আমার জীবনে আমার নিজের সম্পর্কের কেউ নন, তাই আমাকে কোনো কিছু শেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। ভাবনা ক্লাসরুমে ঢুকতে যাবে তার আগেই সৌরাজ বলল, বলা তো যায় না কখন কোন সম্পর্ক হয়ে যায়, আর এমন সম্পর্ক হয়ে যায় যেটা থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, হতে পারে না। আপনার সাথে কোনো সম্পর্ক গড়ার কোনো ইচ্ছে আমার নেই। ভাবনা এবার যেতে নেবে তার আগে সৌরাজ আবার তাকে ডেকে বলল, ফুলটুসি কি বেশি রেগে গেছে? কে ফুলটুসি? সৌরাজ চলে যেতে যেতে ভাবনার মাথায় একটা গাট্টা মেরে বলে, ছোট থেকে তোমাকে আমি ফুলটুসি ডাকতাম, মনে করে দেখো। বলে হাসতে হাসতে চলে গেল। ভাবনা কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলো ফুলটুসি মানে কি। পরে ভাবলো আগে এই শব্দটা অর্থ জানতে হবে, তারপর গিয়ে এই লোকের সাথে এই শব্দ নিয়ে তর্ক করতে হবে। যদি ভালো কোনো অর্থ হয় তাহলে কোনো সমস্যা নেই, ছেড়ে দেবে ও। কিন্তু যদি খালি উল্টাপাল্টা কোনো অর্থ বেরিয়েছে, বেবির বাচ্চা বেবি, তাকে তো ভাবনা কিছুতেই ছাড়বে না। মাইশা সৃজনীকে কলেজে দিয়ে সেই ভার্সিটির জন্য হেঁটে হেঁটে আসছে। বেশি দূরত্ব না হয় আর হাতে সময় থাকায় ও পৌঁছে যাবে ভেবে হেঁটে যাওয়া। আর এমনিতেও আবহাওয়াটা বেশ মেঘলা মেঘলা করছে। এই মেঘলা আকাশে হেঁটে বেড়ানোর মজাই আলাদা, তাই আরো বেশি করে হেঁটে যাচ্ছে। কিন্তু কিছু দূর যেতেই একটা গাড়ি থামলো সামনে। মাইশা দাঁড়িয়ে গেল। গাড়ির দিকে তাকাতে গাড়ির কাছ নামাতে দেখা গেল ইরশাদকে। বেশ গম্ভীর মুখে আছে সে। কোনো কিছু জিজ্ঞাসা না করে সে সোজাসুজি মাইশাকে গাড়িতে উঠতে বলল। মাইশা খানিকটা অবাক হলো। ইরশাদ সচরাচর এইভাবে সরাসরি কোনো কথা বলে না, আজকে ওর কথার মাঝে গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে। মাইশা কারণ জিজ্ঞাসা করবে তার আগে সে একই গাম্ভীর্য সুরে ইরশাদ বলল, কোনো প্রশ্ন করো না, গাড়িতে উঠে বসো, দরকার আছে। মাইশা আর কোনো প্রশ্ন করলো না, বুঝতে পারলো ইরশাদের কিছু হয়েছে, তাই সে গাড়িতে উঠে বসলো। মাইশা গাড়িতে উঠে বসতে ইরশাদ গাড়ির দরজা লক করে দেয়। মাইশার বুকটা ভয় ধুক করে ওঠে, হাত পাগুলো অস্থির হয়ে যায়। সে বারবার দরজার দিকে চেপে যেতে থাকে। এমনিতে সে সাহসী হলেও লিপিকার বিষয়টার পর থেকে তার ভীষণ ভয় হয়। এখন বিশ্বস্ত কাউকেও বিশ্বাস করতে মন চায় না তার। মাইশা কোনো মতে জড়সড় হয়ে বসে ইরশাদকে জিজ্ঞাসা করলো, দরজা লক করলেন কেন? ইরশাদ উত্তর দেওয়ার পরিবর্তে মাইশাকে আরো ভয় পাইয়ে তার বাম হাতটা টেনে নিজের দিকে নেয়। মাইশা আরো একটু চমকে যায়, কিন্তু নিজের অস্থিরতা সে যথাসম্ভব দমিয়ে রেখেছে। অপরপক্ষ যদি বুঝতে পারে আপনি দুর্বল, তবে তারা সে অবস্থায় সুযোগ নিতে দুইবার ভাববে না। মাইশা হাত ছুটানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু ইরশাদ শক্ত করে তার হাতটা ধরে কি যেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখা শেষ হতেই নিজে মাইশার হাত ছেড়ে দেয় সে। তবে এতটাই জোরে আঁকড়ে ধরেছিল হাতটা যে সেই জায়গাটা লাল হয়ে গেছে। মাইশার হাতটা ব্যথাও করছে খুব। ধরার পদ্ধতি দেখেই বুঝে যাচ্ছে ভীষণ রেগে আছে ইরশাদ।
মাইশা নিজের ব্যথা দমিয়ে আবার জিজ্ঞাসা করলো, কি সমস্যা আপনার? এইভাবে হাত টানাটানি করছেন কেন? লক খুলুন, আমি যাব। ঈশাদ রক্তচক্ষু নিয়ে তাকায় মাইশার দিকে। মাইশার ভয় আরো বেড়ে যায়। ঈশাদের তাকানো দেখে মনে হচ্ছে সে এখনই তার চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। মাইশা কিছু জিজ্ঞাসা করবে তার আগে ঈশাদ রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো, তুমি আগেই আমাকে চিনেছিলে তাই না? এজন্যই এত পালাই পালাই করছিলে। মাইশা এই কথার মানে বুঝলো না। সে জিজ্ঞাসা করলো, কি বলছেন এইসব? প্রশ্ন নয়, উত্তর দাও মিহান। আমার জীবনটা নষ্ট করে নিজে তো সুখে জীবন করেই ফেলেছ। আর কি চাই তোমার? কেন সেই দিন আমাকে দোষী বানিয়ে চলে গিয়েছিলে তুমি? কেন মিহান? মাইশা থতমত খেয়ে যায়। হুট করে ঈশাদ তাকে এইভাবে মিহান বলে সম্বোধন করবে সেটা তার ধারণার বাহিরে ছিল। সে অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, আপনি ভুল করছেন, আমি মিহান নই। ঈশাদ গাড়ির স্টিয়ারিং এ জোরে একটা বাড়ি দিয়ে বলল, মিথ্যা বলার একটা লিমিট আছে মিহান, আর মিথ্যা বলো না। তোমাকে মেনে নেইনি বলে এইভাবে তুমি আমার ক্ষতি করবে, আমাকে সবার কাছে দোষী বানিয়ে দেবে। লজ্জা করলো না একবার? যেই থালায় খেয়েছো সেই থালায় ফুটা করেছো। আমরা তোমাকে আশ্রয় দিতে চেয়েছিলাম, বিনিময়ে তুমি আমাদের সুখী পরিবারটা ভেঙে দিলে। কিভাবে পারলে এত স্বার্থপর হতে? মাইশা এবার রাগ হলো। বুঝলো তাকে নিয়ে বিরাট কোনো কাহিনী হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোজাসুজি স্পষ্ট করে বলুন। তার মানে তুমি স্বীকার করছো তুমি মিহান? হ্যাঁ, আমি মিহান। মাইশা মিহান আমার নাম, যার জন্য আপনি আজকে অতল গহ্বরে তলিয়ে আছেন। আমি সেই মিহান। এইবার বলুন কি হয়েছে আমার জন্য আপনার। মাইশা মিহান কথাটা শোনার সাথে সাথে ঈশাদ শান্ত হয়ে যায়, চুপ করে যায় কিছুক্ষণের জন্য। বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে সেই একই ঝড় বৃষ্টি যে তার মনেও হচ্ছে সেটা বুঝতে পারছে মাইশা। হয়তো রাগের বশে এখন মাইশাকে চট থাপ্পড় মেরে দিতে পারে ঈশাদ, কিন্তু তবুও মাইশা আজকে স্বীকার করে নিয়েছে তার জন্য কারো কোনো ক্ষতি হোক সেইটা সে চায় না। যদি ঈশাদের জীবনে সত্যি তার কোনো সমস্যা এসে থাকে তবে সে তার সমাধান করে দেবে, যে করি হোক করবে। মাইশা ঈশাদকে চুপ থাকতে দেখে নিজে জিজ্ঞাসা করলো, কি হলো বলুন। আমি কি তোমাকে চলে যেতে বলেছি বা ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি? চলে এসেছো কেন তুমি তাহলে? আমি আশায় আপনার তো কোনো ক্ষতি হয়নি, উল্টো আপনি খুশি হয়েছেন। কোনো অযাচিত জিনিসের ভার আপনাকে নিতে হয়নি। তাহলে এইসব কথার মানে কি? মাইশা খানিকটা অবাক হলো। তার জন্য আবার কে কবে এত ভাবতে লাগলো? সে চলে এসেছে বলে ঈশাদের সম্পর্ক ছিন্ন করছে আবার কে? আর কেনই বা করেছে? সত্যি কি তাকে কেউ এতটা ভালোবাসে? মাইশা একটু চুপ থেকে বলল, আমাকে আপনাদের বাসায় নিয়ে চলুন, আমি আপনাদের সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে দিব। কোনো ছল চাতুরি করবে না তো? ভাবনার নম্বর নিয়ে রাখুন, ওরা সবাই জানে আমার অতীত। আমি সত্যি বললে ওরা বলবে। ভাবনার নম্বর কেন? তোমার নম্বরই দাও, যদি পালিয়ে যাও। বলা তো যায় না। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালকা হেসে নিজের ফোনটা এগিয়ে দিল। ঈশাদ ফোন নিয়ে নিজের নম্বর টাইপ করে নিজের ফোনে কল দিল। মাইশার নাম্বার সেভ করে গাড়ি স্টার্ট দিল। মাইশা গাড়ির ভেজা কাচ দিয়ে বাইরের আবহাওয়া দেখতে লাগলো। মনটা তার ভীষণ খারাপ, হয়তো বুঝেই আজকে বৃষ্টি হচ্ছে। সে যেদিন ওই বাড়ি থেকে চলে এসেছিল সেই রাতেও ঠিক এমনই বৃষ্টি হয়েছিল। আর আজকে যখন আবার ওই বাড়িতে ফিরছে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে মাইশার মনের হয়তো কোনো গভীর সম্পর্ক আছে। আজকে মাইশা ভার্সিটিতে আসলো না কেন বুঝতে পারছে না ভাবনা। এইদিকে বৃষ্টিও হচ্ছে প্রচুর। এই বৃষ্টিতে তাকে একা যেতে হবে ভাবতে মনটা খারাপ হয়ে যাচ্ছে তার। উদিত তাইজিন বলেছিল ওকে দিয়ে আসবে, কিন্তু ও নিজে মানা করে দিয়েছে। খামোখা এই বৃষ্টিতে কেন বেচারাদের কষ্ট দিবে। তাইজিন আর উদিত একসাথে চলে গেল। বাড়ির রাস্তা আলাদা হয় এই ঝড় বৃষ্টিতে লিপিকা ও ওয়াহিদের সাথে যায়নি। লিপিকা আর আনাইশা একসাথে যাবে বাসায়। মাইশা নেই দেখে তার বন্ধু বান্ধব তাকে কিছুতেই একা অনুভব করতে দেয়নি। এটাই ভেবে শান্তি লাগছে ভাবনার। ভাগ্য করে আর কিছু না পেলেও খাঁটি রত্নদের বন্ধু হিসেবে পেয়েছে সে। ভাবনা ছাতা মাথায় কোনো রকমে বৃষ্টি ঠেকিয়ে রেখেছে, কিন্তু ছাতাও মাথার উপর থাকতে চাইছে না, বারবার উড়ে যাচ্ছে। এমন সময় ভাবনার পাশে এসে দাঁড়ালো ওয়াহিদ। তাকে দেখে ভাবনা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, সবাই চলে গেল, তুই যাসনি? ওয়াহিদ ভাবনার ছাতায় এসে আশ্রয় নিয়ে বলল, তোর সাথে কিছু কথা আছে, চল যেতে যেতে বলি। ভাবনার বুকটা ধক করে উঠল। ওয়াহিদ কি কিছু জেনে গেছে? কোনোভাবে কি উদিত তাকে কিছু বলেছে?
এই বৃষ্টির মধ্যে তাকে আটকে কি এমন কথা বলবে ওয়াহিদ? ভাবনা প্রশ্ন করলো। কি কথা বলবি যে এই বৃষ্টিতে আটকে আছিস? এখানে বল। যেতে যেতে বললে বেশি ভালো লাগবে। ভাবনা হয়তো সম্মতি দিত, কিন্তু তার আগে কোথা থেকে লিপিকা এসে গেল। লিপিকা এসে ভাবনাকে নিজের ছাতায় টেনে নিয়ে বলল, অটোতে জায়গা ছিল না, আনাইশিকে উঠিয়ে দিয়েছি। তোকে এখানে দাঁড়াতে দেখে আসলাম। কি রে ভাবনা, এখনো কিছু পাসনি? পেলে তো নিশ্চয়ই এইখানে ভেজার জন্য দাঁড়িয়ে থাকতাম না। সে তো অবশ্যই। ওই তো একটা রিক্সা। ওয়াহিদ চল আমার সাথে, আমাকে বাসায় দিয়ে তুইও চলে যাস। ওয়াহিদ কিন্তু কিন্তু করতে করতে ভাবনার দিকে তাকিয়ে বলল, ভাবনা কিভাবে যাবে? ভাবনা একা মানুষ ঠিক ম্যানেজ করে নেবে। কি রে, তাই না? হ্যাঁ রে, আমি নিজেকে নিজে সামলাতে পারি, কারো সঙ্গ প্রয়োজন হয় না আমার। লিপিকা হেসে ওয়াহিদকে টেনে নিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য ভাবনা ভেবেছিল হয়তো ওয়াহিদ তাকে একা রেখে যাবে না, লিপিকাকে না করে দিবে, কিন্তু ওয়াহিদ সেটা করলো না। প্রেমের ফাঁদে পড়লে মানুষ বুঝি এইভাবে মেরুদণ্ডহীন হয়ে যায়। ভাবনার সামনে গাড়ির হর্ন বাজিয়ে হুট করে একটা গাড়ি থামলো। লোকটি সৌরাজ দেখেই ভাবনা সরে যাবে, তার আগেই সৌরাজ বলল, আরে ভাবনা, তোমাকে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করালাম আর তুমি চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আমি আপনার গাড়িতে কেন যাব? আমি নিজেকে সামলাতে পারি, আপনি যান। যে নিজের ছাতা সামলাতে পারে না সে সামলাবে নিজেকে? চুপচাপ গাড়িতে ওঠো। এই বৃষ্টিতে এমনিতেও গাড়ি পাবে না। সামনের দিকে দেখো, কিছু বকাটে ছেলে দাঁড়িয়ে আছে, যা কিছু হতে পারে। ভাবনা সামনে তাকিয়ে দেখলো কিছু ছেলে দাঁড়িয়ে আছে। ভাবনার ভয় হলো, আজকে মাইশাও নেই, তার উপর বৃষ্টি। অজ্ঞতা নিজেকে বাঁচাতে সে চুপচাপ গাড়িতে উঠে গেল। উঠেই জিজ্ঞাসা করলো, আপনি এখনো যাননি রাজ ভাইয়া? সৌরাজ হাসলো। পুরনো ডাক শুনে হৃদয় শীতল হয়ে গেল তার। মুচকি হেসে বলল, পুরনো ডাকটা ভুলনি দেখি। তাহলে আমার ফুলটুসি নামটা কিভাবে ভুললে? আমিও তাই ভাবি, কিন্তু এই নামটা মানে কি? ফুলের মতন সুন্দর। ভাগ্যিস অর্থটা ভালো, না হলে আপনাকে বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখতাম। আপনার নিজের গাড়ি থেকেই আপনাকে বের করে দিতাম। আমার গাড়ি থেকে আমাকে বের করে দেবে? সাহস তো কম না। ভাবনার সাহস বরাবরই বেশি। সৌরাজ মুগ্ধ হয়ে ভাবনার হাসি দেখে তার হাসির সাথে তাল মিলালো। গাড়ি এসে থামলো ইরশাদের বাড়ির সামনে। ইরশাদ গাড়ি থামিয়ে মাইশাকে নামতে বলল। গাড়ির ভেতরে তাদের আর কোনো কথা হয়নি। মাইশা গাড়ি থেকে নামতে ইরশাদ দ্রুত মাইশার পাশে এসে দাঁড়িয়ে ছাতা মেলে ধরলো। মাইশা একটু অবাক চোখে তাকালো ইরশাদের দিকে। ইরশাদ ওর এত কেয়ার কেন করছে? তারপরই মনে পড়লো মাইশা ওদের ভুল বোঝাবুঝি দূর করতে এসেছে, তো তাই হয়তো। চলো, সামনের বাড়িটাই আমার। হয়তো ভুলে গেছো, অনেক আগের কথা তো। আমার মেমোরি যথেষ্ট শার্প, এজন্যই আপনাকে প্রথম দেখাই চিনতে পেরেছিলাম, কিন্তু আপনি চিনতে পারেননি, শুধু সন্দেহ করেছিলেন। ইরশাদ কিছু বলল না। মাইশার মাথায় ছাতা ধরে এগিয়ে যেতে লাগলো। মাইশাও চুপি চুপি ওর সাথে যেতে লাগলো। মাইশা দরজার সামনে দাঁড়াতেই একটু ভয় পেল। এতদিন পর এই বাসায় আসছে। সবাই যখন জানবে ও মিহান, তখন নিশ্চিত সবাই ওকে বকাবকি করবে। একে তো সে একটা অনাকাঙ্ক্ষিত আপদ ছিল, তার উপর ইরশাদের কথা মতে সে পালিয়ে গিয়ে ওদের বিপদে ফেলে দিয়েছে। ইরশাদ দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর সায়ন দরজা খুললো। সায়নকে দেখে মাইশা একটু হকচকিয়ে গেল। সায়ন যে অবাক হয়নি তা না, সায়নও অবাক হয়েছে মাইশাকে ইরশাদের সাথে দেখে। ভাইয়া তুই মাইশাকে নিয়ে? তোর সন্দেহে নিশ্চয়তা করতে এসেছি। সায়ন কিছু বুঝলো না, তবে এইটুকু ধারণা করতে পেরেছে তার ভাইয়া হয়তো চোরকে হাতে নাতে ধরেছে। ইরশাদ সায়নকে বলল ওর মা বাবাকে ডেকে আনতে। সায়নও গিয়ে ওদের সবাইকে ডেকে আনলো। ইরশাদকে মাইশার সাথে দেখে অবাক হয় দুইজনই। ইরশাদের বাবা বলে, এইটাই সেই মেয়ে না যাকে ওই দিন সায়ন পরিচয় করিয়ে দিল? ভালো করে দেখে চেনার চেষ্টা করো, এটাকে চিনতে পারছো কি না দেখো তো। ইরশাদের বাবা ছেলের কাণ্ডে বিরক্ত হলেন। দুই ছেলে একটা মেয়েকে এনে পরিচয় করিয়ে এখন বলছে ওকে। আরে ওদের ফ্রেন্ড ছাড়া আর কেই বা হবে? ইরশাদ বাবার বিরক্তির মুখটা দেখে হাসলো, তারপর মায়ের কাছে গেল। মা, তুমি চেনার চেষ্টা করো তো, দেখো তো বুঝতে পারো কিনা। ইরশাদের মা নিজের চশমাটা ভালো মতো পরলেন, মেয়েটির দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। নিজের চোখে মুখে এক পর্যায়ে খানিকটা অবাকের ছাপ এনে বললেন, কোনোভাবে কি ও মিহান? ইরশাদ হাসলো। মাইশাও অবাক হলো বটে, গভীরভাবে দেখে তাকে চিনে গেল। সেই 7 বছর আগের কথা। ওনারও দেখা যায় মাইশার মতন মেমোরি শার্প।
সায়ন চমকালো। আর ভাইয়া এত সহজে মেয়েটার পেট থেকে কিভাবে কথা বের করলো? সায়ন এত চেষ্টা করেও পারলো না, অথচ তার ভাইয়া পেরে গেল। কিভাবে সম্ভব? তার ভাইয়া কবে থেকে এত চালাক হলো? সায়ন বলল, ভাইয়া তুই? কিন্তু তাকে বাকি কথাটা বলতে না দিয়ে ইরশাদ নিজে বলল, আজকে আমরা নই, মাইশাই কথা বলবে, ওরফে মিহান। মাইশা কিছু বলার সুযোগই পেল না। তার আগে ইরশাদের মা বাবা তাকে এসে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ইরশাদের বাবা মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি মা আমাদের ছেড়ে? আমরা তোকে কত খুঁজেছে জানিস? আমরা কি তোর কেউ না? এরশাদ তোকে দুটো কথা শোনালো, তোকে বেরিয়ে যেতে বলল, আর তুই অমনি চলে গেলি। একদম ঠিক না এটা। ইরশাদ প্রতিবাদ করার আগে মাইশা বলে উঠল, তুমি ভুল করছো আঙ্কেল আন্টি, আমি আজকেই এজন্য এসেছি তোমাদের ভুল বোঝাবুঝি, ভুল ধারণা সব দূর করার জন্য। ইরশাদের মা বাবা একে অপরের দিকে তাকালো। তারপর মাইশাকে জিজ্ঞাসা করলো। কিসের ভুল ধারণা? মাইশা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে একটু সাইডে দাঁড়িয়ে উত্তর দিল, তোমরা হয়তো আমার চলে যাওয়ার জন্য কোনোভাবে মিস্টার ইরশাদকে দায়ী করছো, কিন্তু আমার চলে যাওয়ার জন্য উনি দায়ী নয়। উনি আমাকে কিছু বলেননি। আমার মনে হলো আমি আপনাদের জন্য বোঝা হয়ে যাব। আপনারা জোর করে কেবল আমার বাবাকে কথা দিয়েছিলেন বলে বিয়েটা দিয়েছিলেন। এই বিয়েতে আপনাদের বা মিস্টার ইরশাদের কারোর কোনো মত ছিল না। জোর করে করা কোনো সম্পর্ককে আমি নিজেকে বেঁধে রাখতে চাই না। আমি বুঝতে পারিনি যে আমার চলে যাওয়ার শাস্তি তোমরা মিস্টার ইরশাদকে দেবে। জানলে হয়তো প্রমাণ স্বরূপ কোনো চিঠি লিখে যেতাম। আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই বাসায় আসতাম না। কিন্তু যখন জানলাম আমার জন্য এত বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে আসলাম। ভালো থাকবেন, আসছি আমি। ইরশাদের বাবা ধপ করে সোফায় বসে পড়লেন। নিজের কাছে উনি আজ ভীষণ ছোট হয়ে গিয়েছে। মাইশাকে আটকাতে হবে এমন ভাবনা উনি ভুলে গেছে। ছেলেটার কথা না শুনে তাকে সব রকমের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন উনি। আজকে জানলেন যে এই 7টা বছর কারো কোনো দোষ ছিল না, কিন্তু তবুও শাস্তি তার ছেলেকে পেতে হয়েছে। পরিবার থাকা সত্ত্বেও পরিবারবিহীন সময় কাটাতে হয়েছে তাকে। ইরশাদের মা এসে জড়িয়ে ধরে নিজের ছেলেকে কপালে চুমু দিয়ে বললেন, আমি বলছিলাম আমার ছেলে এতটা পাষাণ না। ও কখনো মিহানকে ঝড় বৃষ্টির রাতে এইভাবে তাড়িয়ে দিবে না। তোমরা কেউ শোনোনি? আজকে বুঝলে তো, মিহান নিজেই চলে গিয়েছিল, কারো চাপে পড়ে নয়। ইরশাদের বাবা উঠে দাঁড়ালেন। ছেলের কাছে গিয়ে 2 হাত জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস রে বাবা। আমি ভেবেছিলাম রাগের মাথায় হয়তো তুই। বাবাকে পুরো কথা বলতে না দিয়ে ইরশাদ বলল, এইভাবে বলো না তো তোমরা, খারাপ লাগে আমার। এখন সব ঠিক হয়ে গেছে, তোমাদের আদর পেলেই এখন হবে, আর কিচ্ছু চাই না আমার। ইরশাদের বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন। সায়নও মুচকি হাসলো। ইরশাদ নিজের পাশে তাকিয়ে দেখে মাইশা নেই। বুঝতে পেরেছে হয়তো মাইশা চলে গেছে সব ঠিক করে দিয়ে। বৃষ্টির মধ্যে বিনা ছাতায় সামনের দিকে এক নাগারে তাকিয়ে হাঁটছে মাইশা। সে হয়তো নিজের মাঝে নেই, দেখেই বোঝা যাচ্ছে। ভিজে একাকার হয়ে গেছে সে। চারিদিক শুনশান। এই বৃষ্টি ভেজা পথে তার একা চলা ঠিক নয়। সে হয়তো সেটা বুঝতে পারছে না, কিন্তু সেও বাকি করবে। সে তো আজ নিজের মাঝে নেই। ইরশাদ এতদিন অজান্তে মাইশার সামনে আসতো। মাইশা হয়তো তাকে ইগনোর করত, কিন্তু ইরশাদের আড়ালে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো সে। শুরুতেই নিজের ভালোবাসাকে চিনতে ভুল করেনি সে, কিন্তু কণার সাথে দেখেই বুঝে গিয়েছিল তার ছোট থেকে আগলে মনের মধ্যে রেখে দেওয়া মানুষটা আজ অন্য কারো। যেদিন ওদের বিয়ে হয় সেদিনও এই একই রকম ঝড় বৃষ্টি ছিল। মাইশা ভেবেছিল তার আনন্দে হয়তো আজ প্রকৃতিও মেতে উঠেছে, হয়তো বৃষ্টি দিয়ে তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছে, হয়তো ওরাও আজকে মাইশার মতন খুশি। কিন্তু কে জানতো বৃষ্টি মাইশার জন্য কাঁদছে। মাইশা একা হয়ে গেছে সেটা জানান দিচ্ছে তাকে। মাইশাকে এখন একা লড়াই করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছে তাকে। অবুঝ মাইশা খুশি মনে নিজের ভালোবাসার মানুষকে পাবে ভেবে কবুল বলে দিল গড়গড় করে। ভাবলো না তার পাশে থাকা মানুষটা আদৌ মন থেকে মানছে কিনা, আদৌ সম্মতি দিচ্ছে কিনা। কি হবে এই হুট করে হয়ে যাওয়া বিয়ের পরিণতি? সে ভাবেনি সেই দিন, কিচ্ছু ভাবেনি, যার ফলস্বরূপ আজ সে নিঃস্ব। এই চেনা অচেনার ভিড়ে কেউ নেই তার, কেউ নেই যে তার পাশে সে তাকে আগলে নিবে। মাইশা এসব ভাবছে আর হাঁটছে। হুট করে কে একজন পিছন থেকে তার হাত টেনে ধরলো।
কিন্তু মুহূর্তের জন্য মাইশার মনে হয়েছিল হয়তো এটা ইরশাদ হবে। বেশি দূর তো আসেনি সে, নিশ্চয়ই তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। হাজার হোক, বিয়ে তো একটু না একটু টান তো থাকবেই। তুই এইখানে কেন মাইসু? কাঙ্ক্ষিত গলা না পেয়ে মিয়ে গেল মাইশা। বুঝেছে মানুষটাকে, পিছনে তাকাতে মন চাচ্ছে না তার। মনে হচ্ছে থাক না, নিজের কল্পনায় না হয় আমি ওই মানুষটাকে ভেবে নেই। বাস্তবটা দেখলেই তো আমার মন ভেঙে যাবে, কিন্তু আদত পক্ষে সেটা কি সম্ভব? কখনোই না। মাইশা পিছু ফিরে উদিতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এমনি হাঁটছি। উদিত মাইশার সামনে গিয়ে ছাতা মেলে ধরে দাঁড়িয়ে বলল, কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বল না প্লিজ। মাইশা উদিতকে এড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। কিছু না, বাড়ি যাব। মাইশা উদিতকে এড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি দিয়ে আসবো, চল। ভিজি কি অবস্থা করেছিস নিজের, ওনা দিয়ে নিজেকে ঢেকে নে। উদিত আর কথায় মনে পড়লো মাইশার। সে তো সাদা জামা পরেছে, বৃষ্টিতে তো সাদা জামা পরা একদম উচিত না। সে দ্রুত নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে গেল। উদিত হালকা হাসলো। তার ভালোবাসা তার থেকে নিজেকে লুকাতে ব্যস্ত। কিন্তু মাইশা কি জানে, উদিতের ভালোবাসা এতটাই পবিত্র যে উদিত এতক্ষণ মাইশার চোখ ছাড়া আর কিছুই দেখেনি। দূর থেকে সাদা জামা পরা আর হাঁটার ভাগ ভঙ্গি দেখেই বুঝেছে সে এটা মাইশা। কিন্তু কাছে আসার পর মাইশার চোখ ছাড়া আর কোনো অংশের দিকে তাকায়নি। উদিত মাইশাকে নিয়ে বাড়ি যেতে লাগলো। মাইশা কিছু একটা বলতে নেবে তার আগে মাথা ঘুরে উদিতের ওপর ঢলে পড়ল। মাইশার পাশে বসে আছে ভাবনা। ভাবনার মা বকছে আর কাঁদছে। অতিরিক্ত ভেজার জন্যই মেয়েটা আর এত জ্বর এসেছে হুট করে। এই বৃষ্টির মধ্যে ডাক্তারও আসতে চাইছে না। সবাই শুধু বলছে যা বলার ফোনে বলুন। কি একটা বিপদ। ভাবনার বাবা উদিতকে বলল, খুব উপকার করলে আজকে তুমি বাবা, মেয়েটা নইলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আঙ্কেল। কিন্তু মাইশা হুট করে ওইভাবে ওই রাস্তায় কেন হাঁটছিলে? কোথায় গিয়েছিল আর কেনই বা গিয়েছিল? আমরা তো ভাবলাম হয়তো ও বৃষ্টি দেখে সৃজনীকে কলেজে দিয়ে বাসায় চলে গিয়েছে। কিন্তু আপু যখন আমার কলেজ থেকে বের হয় তখন আকাশ মেঘলা ছিল, বৃষ্টি তো ছিল না। তোর সাথে না তানজিন ছিল উদিত? ও কোথায়? ওকে বাড়ি দিয়েই আমি নিজের বাড়ি যাচ্ছিলাম, নইলে ওই রাস্তা তো আমারও ধরা হয় না। ভাবলাম বৃষ্টি হচ্ছে, তাই অটোওয়ালাকে বললাম শর্টকাট নিতে, তাই উনি ওই রাস্তা দিয়ে নিয়ে আসছিলেন। ভাবনা কিছু না বলে আবার মাইশার দিকে তাকালো। জলপট্টির কাপড়টা গরম হয়ে গিয়েছে দেখে পানিতে ভিজিয়ে আবার মাথায় দিল। একই তো এত ভিজে এসেছে, তার উপর কোনো জ্ঞান নেই। ভাবনার মা জোর করলেও ভাবনা মাথায় পানি ঢালতে দেয়নি। তাই সে চায় না খারাপ কিছু হোক। তার বোনের মতো বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সে বরাবরই ভীষণ পসেসিভ। ভাবনা পট্টিটা উল্টিয়ে মাথায় দিবে, তার আগে মাইশা কিছু একটি বিড়বিড় করছে বলে বুঝতে পারলো। ভাবনা কিছু শোনার আগে তার বাবা উদিতকে বলল, বাবা বৃষ্টি এখন অনেকটা কম মনে হচ্ছে, বেশি রাত হওয়ার আগে তুমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাও। আঙ্কেল আপনারা পারবেন তো? এখনো বুড়ো হয়নি রে বাপ, মেয়ে তিনটার বিয়ে দিয়ে ভেবে দেখবো বয়স বেড়েছে কিনা। উদিত নিজের মুখটা খানিকটা স্বাভাবিক করে হাসলো। ভাবনার দিকে তাকিয়ে মাইশার খেয়াল রাখতে বলে সে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ভাবনার মা বাবা আর সৃজনীকেও ঘরে যেতে বলল, কিন্তু ওর মা রাজি হলো না। ভাবনা একটু বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল। হাজার হোক ওদের দুইজনের বয়স হয়েছে, বেশি রাত জাগা ঠিক না। আর সৃজনীরও সামনে পরীক্ষা, এইভাবে ওরও পড়া নষ্ট করা ঠিক না। ভাবনার মা বাবা আর সৃজনী না চাইতেও বাধ্য হয়ে পরিস্থিতির কথা বিবেচনা করে নিজেদের ঘরে চলে গেল। তবে ওরা বলে গেছে ভাবনার কিছু দরকার হলে যেন ডাকে, আর মাইশার জ্ঞান ফিরলে যেন ওদের জানায়। মেয়েটা না খাওয়া, কি খাবে না খাবে সেটা কি আর সৃজনী বুঝবে নাকি? ভাবনাও সবার শর্তে রাজি হয়ে তাদের ঘরে পাঠিয়ে দিল। ভাবনা আবার বুঝলো মাইশা বিড়বিড় করে জ্বরের ঘরে কিছু বলছে। ভাবনা মাইশাকে ডাকলো, কিন্তু মাইশা সাড়া দিল না। ভাবনা মাইশার মুখের কাছে কান পেতে নিল। মাইশা কি বলছে বোঝার চেষ্টা করলো। সবটা বুঝতে না পারলেও কিছু কথা বুঝতে পারছে। যেমন মাইশা বারবার একটা কথা বলছে, তোমার দোষ আছে রাফি, তুমি দোষী। ভাবনা বাকিটাও বোঝার চেষ্টা করছে, কিন্তু পারল না। ভাবনা মুখটা একটু কুচকে ভাবতে লাগলো, রাফিকে? মাইশা তো কখনো এই নামে কিছু বলেনি তাকে। কোনোভাবে কি ইয়াফি সে রাফি? কিন্তু এত বছর পর হুট করে মাইশা কেন ওই ছেলের কথা তুলছে? কেনই বা আবার ওকে দোষ দিচ্ছে? মাইশা তো ভুলে থাকতে চায় সব,
তবে কি কোনোভাবে ওনার সাথে মাইশার দেখা হয়েছে? ভাবনার মনে আসা প্রশ্নের কোনো উত্তর আপাতত নেই। যা বলার একমাত্র মাইশা বলতে পারবে। তাই আপাতত সে নিজের ব্রেনকে চাপ দিয়ে তার মূল্যবান স্নায়ুগুলোকে নষ্ট করতে চায় না। সকালে মাইশার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে সে দেখলো তার পাশে ভাবনা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, পাশে একটা বাটিতে পানি রাখা। মাইশা বুঝলো ভাবনা সারা রাত তার মাথায় জলপট্টি দিয়েছে। এইসব কথা বুঝে আসতে মাইশার চোখের কোণে পানি চলে আসলো। যেখানে চেনা মানুষগুলো তাকে তার বিপদে ঠাঁই দেয়নি, সেখানে এই অচেনা মেয়েটা তার জন্য এত কিছু করছে। তার অল্প কষ্টেই মেয়েটা কেঁদে দেয়, তার অল্প বিপদে মেয়েটা ঝাঁপিয়ে পড়ে, তার অল্প আঘাতেই মেয়েটা অস্থির হয়ে পড়ে। মাইশার যদি কোনো বড় বোন থাকতো সেও এতটা করতো কিনা তা জানা নেই তার। মাইশা মুচকি হেসে ভাবনার কাঁধে হাত দিল। ভাবনার সাথে সাথে চমকে উঠল। চোখ কচলাতে কচলাতে সামনে মাইশাকে উঠে বসে থাকতে দেখে অস্থির হয়ে উঠল। মাথায় হাতে বারবার চেক করে দেখতে লাগলো জ্বর আছে কিনা। মাইশা মুচকি হেসে বলল, জ্বর নেই, আর তোর সেবা দেখে পালিয়ে গেছে। আমাদের তো ভিজতে ঠিক মানা করছিস, আর নিজে কি করলি? ভিজলি তো ভিজলি, এমন ভেজা ভিজলি যে জ্বর বাঁধিয়ে বসলি। কি এমন প্রয়োজন ছিল তোর ভেজার বলতো? আর কালকে ভার্সিটি না গিয়ে বাইরে ঘুরছিলি কেন তুই? ভিজার কথা মনে পড়তেই মাইশার মনে পড়লো কালকে কি কি ঘটেছিল। মনে পড়তেই কষ্টগুলো আবার জড়ো হয়ে আসলো। কিন্তু ভাবনার সামনে নিজের কষ্টগুলো প্রকাশ করতে চায় না মাইশা, তাই হাসি মুখে বলল, কেন জানি ইচ্ছে হলো ভিজতে, আর ওদিকে গিয়েছিলাম কালকে ভার্সিটি যেতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, একটু এনজয় করা যাক। দরজার পাশ থেকে কেউ একজন বলল, তাহলে আমাদের কবে ভিজার অনুমতি দিবে? এটা কিন্তু ঠিক না আপু। সৃজনীকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা আর ভাবনা হাসলো। মাইশা বলল, দিব একদিন, সেদিনই সবাই একসাথে ভিজবো। সাথে গাইবো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। সেই সময় উদিত আসলো। সেও বলতে লাগলো, অমনি না, অমনি তোর মজা করবি আর আমরা তাকিয়ে থাকবো, তাই না? আমরাও একসাথে ভিজবো। তুই এত সকালে উদিত, আর কালকে তোকে আমার জন্য নিশ্চয় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, তাই না উদিত? আমাকে ক্ষমা করে দিস রে। ভাবনা পানি ভর্তি বাটিটা নিয়ে চলে গেল ফ্রেশ হতে। উদিত এসে মাইশার পাশে বসলো। তোর জন্য সব রকমের ভোগান্তি আমি পোহাতে রাজি আছি মাইসো, আর এটা তো তেমন কিছুই না। এই সুযোগে তোর সাথে কিছু সময় কাটাতেও পারলাম। এমা, উদিত ভাইয়া আপুর সাথে ফ্ল্যাট করছে? মাইশা আর উদিত একসাথে হাসলো। কিছু একটা মনে পড়তে উদিত মাইশাকে বলল, তুই সাবধানে বাড়ি ফিরে এসেছিস, এইটাই ভাগ্য, বুঝছস? জানিস গতকালের রাস্তায় দুইজন ছেলে কে কে যেন খুন করেছে, আর সে যে খুন নয়, ভয়ানক খুন। চোখ একদম পুরো উপড়ায় নিছে, সারা শরীরে অসংখ্য চাকর ক্ষত। না জানি কে কিসের ক্ষোভ মিটিয়েছে ছেলে দুইটার উপর। তবে আসার সময় শুনলাম ছেলেগুলো নাকি ভালো না, গুন্ডা টাইপ, বখাটে টাইপের আর কি, সারাক্ষণ মেয়েদের বিরক্ত করে বেড়ায়। আচ্ছা যাক, সেই সব তুই ভাবিস না। কখন মারা গেছে রে? রাতে তো আমিও ছিলাম ওইখানে, কিছু তো শুনলাম না। ভাগ্যিস তুই ছিলিস না। এই ভয়ানক দৃশ্য দেখে নইলে আমার যাওয়ার আগেই তুই অজ্ঞান হয়ে যেতি। আর তুই তো নিজের মাঝেই ছিলিস না, কি এত ভাবছিলিস বলতো? কিছু না রে। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি। সাথে সাথে সেই সময় না বলে ঘরে ঢুকলো ভাবনার মা। মাইশার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দুদিন তোমার কোনো ভার্সিটি যাওয়া চলবে না, দুদিন পর গেলে না হয় দেখা যাবে। এখন তুমি রেস্ট নিবে। আমি তো ঠিক আছি মামনি। একদম ঠিক নেই তুমি। আমার কথা না শুনলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আন্টি যখন বলেছে আর কোনো কথা হবে না মাইসু। অজ্ঞতা। ঘরটা অন্ধকার করে ঘরে বসে ড্রিঙ্ক করছে একজন লোক। ঘরের লাইটও অফ করা, সাথে জানালা দরজা সব বন্ধ। লোকটি ড্রিঙ্ক করছে আর হাসছে। কারো একটা ছোটবেলার ছবিতে হাত বোলাতে বোলাতে বলছে, এই গল্পের আসল ভিলেনকে সেটা না জেনেই গল্পের সমাপ্তি টানবে? ভেরি ব্যাড। তুমি নিজেও জানো না সেটা মানুষগুলোর রচনা রূপ কতটা ভয়ানক হয়। তুমি এটাও জানো না এই গল্পের আসল ভিলেনকে, কার রূপ কতটা সর্বনাশী। যেই দিন তুমি জানবে সেই দিন নিজেকে সামলাতে পারবে তো? বলে ভয়ানক হাসিতে ফেটে পড়ল লোকটি।
হুট করে লাইট জ্বালিয়ে লোকটির ঘরে প্রবেশ করলো কণা। লোকটি লাইট জ্বালানো বিরক্ত হলো, সেটা তার চোখ মুখ কুচকানো দেখেই বোঝা যাচ্ছে। লোকটি বিরক্তির স্বরে জিজ্ঞাসা করলো তাকে, লাইট অন করলে কেন? কণা উত্তর না দিয়ে লোকটির পাশে বসে হাতে থেকে ড্রিঙ্কটা নিয়ে সেটা সরিয়ে রেখে বলল, ছেলেগুলোকে তুমি মেরেছো? লোকটি হাসলো আরো একবার। ওদের বিভৎস অবস্থা দেখে বুঝুনি? কণা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে জানে এই মানুষটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। কাঁধে হাত দিয়ে বলল, কবে শেষ করবে এই লুকোচুরি? লোকটি হাসি বন্ধ রেখে জবাব দিল, যতদিন না আসল অপরাধী সামনে আসছে, আসল ফিলিং সামনে আসছে। আমি তো জানতাম এই গল্পের আসল ভিলেনই তুমি। লোকটি পুনরায় হাসলো, বলল, অবশ্যই এই গল্পের ভিলেন আমি। আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক ভিলেন আমি, যার আসল রূপ অনেক ধ্বংসাত্মক, কিন্তু আবার আড়ালে কে চুনোপুটি মতন ভিলেনগিরি করছে সেটাই তো জানতে হবে। তাকে ভয়ানক শাস্তি দিতে হবে, তবে এই সব গল্পের সমাপ্তি। বলে পুনরায় হাসলো লোকটি। কণা কিছু বলল না। এই ধ্বংসলীলার সমাপ্তি কবে হবে সেটা ও নিজেও জানে না। আজকে 2 দিন পর মাইশা ভার্সিটি যাবে। অনেক কষ্টে সবার থেকে পারমিশন জোগাড় করেছে সে। তার মামুনি, বাবাই, ভাবনা, সৃজনী সবাই তাকে জোর করে এতদিন বিছানায় শুয়ে রেখেছে। যেতে দিবে না কেউ বলে দিয়েছে। মাইশা চুপচাপ ওদের কথা শুনে গেছে, কিন্তু আজকে আর ছাড়বে না। আজকেও জেদ ধরে নিয়েছে ও যাবেই। বাকিরা ওর জেদের সাথে না পেরে ওকে আসতে দিয়েছে, কিন্তু সমস্যা হলো পুরো রাস্তা ভাবনা ওর হাত ধরে ধরে এসেছে। মনে হচ্ছে মাইশা যেন কোনো হসপিটাল ফেরত রোগী। মাইশা অনেকবার নিজের হাত ছাড়িয়ে নিল, ভাবনা আবার খপ করে তার হাতটা ধরে ফেলেছে। এমনি তো মাইশা 2 দিন আসেনি, তার উপর ভাবনা সবাইকে বলেছে মাইশা ভীষণ অসুস্থ, আবার এখন ওকে নিয়ে ধরে ধরে হাঁটছে। মানুষ তো প্রেগনেন্ট হইলেও এতটা কেয়ার করে না, আর এই মেয়ে তো। এইবার ছাড় না মোনা, সবাই দেখছে তো। আর আমি তো সারাটা সময় ভালোই ছিলাম ক্লাসে, একটু খারাপ লাগেনি, তাহলে কেন এমন করছিস? ভাবনা মাইশার কথার পাত্তা না দিয়ে নিজের মতো গাড়ি ডাকতে লাগলো। একটা রিক্সা পেয়েও গেল। উঠে বসতেই ভাবনার মনে পড়লো মাইশার কিছু ওষুধ শেষ হয়ে গেছে। ওর বাবা ভার্সিটি থেকে আসার সময় ভাবনাকে নিয়ে আসতে বলেছিল। মাইশু, তুই একটু এখানে হেলান দিয়ে বস, বুঝলি? আমি একটু দৌড়ে গিয়ে ওইদিকে ফার্মাসি থেকে তোর ওষুধগুলো নিয়ে আসি। মাইশা ভাবনার হাত ধরে আটকে দিল। থাক না রে, আমি তো এখন সুস্থ, এখন আর ঔষধ খেতে হবে না, বাদ দে। কোর্স মানে জানিস না তুই? আমাদের কিছু হলে তো ধমকে ধমকে ঠিকই খাওয়াতিস। নিজের বেলায় তোমার যত মন মর্জি চলে, তাই না? এখানে চুপ করে বস, আমি আসছি। কাকু একটু দেখবেন তো ওকে, আমি ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি আসছি। রিক্সাওয়ালা মাথা নাড়তেই ভাবনা নেমে গেল। মাইশা মুচকি হেসে আশেপাশে তাকাতে লাগলো। এত ভালোবাসা সে পাচ্ছে, ভাবতে মনে এক অজানা ভালো লাগা কাজ করলো। আজকে মা বাবা থাকলেও তার ঠিক এইভাবে যত্ন নিত। মা বাবাকে সে প্রচুর মিস করে, কিন্তু তার আশেপাশে যারা আছে তারা মন খারাপের সুযোগই দেয় না মাইশাকে। হুট করে রিক্সায় উঠে কেউ একটা মাইশার পাশে বসলো। মাইশার চমকে পাশে তাকাতে একটু অবাক হলো। ঈশাদ এখানে কি করছে, আর তার পাশেই কেন হুট করে আসলো? ঈশাদ কি তবে দেখেনি মাইশা যে এইখানে আছে? সে কিছু জিজ্ঞাসা করবে, তার আগে ঈশাদ উল্টো প্রশ্ন করলো, তুমি অসুস্থ? 2 দিন ধরে ভার্সিটি আসোনি, আর শরীরও দুর্বল লাগছে, কি হয়েছে? মাইশার ভ্রুজরা কিঞ্চিত কুচকে এলো। অবাক হওয়ার মতন বিষয় এটা অবশ্যই। মাইশা তো ভেবেছিল সেদিনের সেই স্বীকারোক্তির পর ঈশাদ কোনোদিনও তার সামনাসামনি হবে না, এড়িয়ে চলবে মাইশাকে। কিন্তু হুট করে এইভাবে এত কেয়ার নেওয়ার মানে কি? আপনি এখানে এখন আর এসব প্রশ্ন করছেন কেন? ঈশাদ নিজের ব্যস্ত আর চিন্তিত মুখটাকে স্বাভাবিক করলো, বলল, মা জিজ্ঞেস করলো তোমার সাথে, মা হয়তো কিছু কথা বলবে, তাই ভার্সিটি আসবে দেখা করতে। আমাকে বলেছিল যেদিন তুমি আসবে তোমাকে যেন দাঁড়িয়ে রাখি, মা এসে কিছু কথা বলবে তোমার সাথে। মাইশার মনে আসা খানিকক্ষণের জন্য সেই ভাবনার শিখা হুট করে নিভে গেল। ঈশাদের কথাটা স্বাভাবিক হলেও সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। ঈশাদ তো তার স্বামী, তাহলে স্বামী হিসেবে স্ত্রীর খেয়াল রাখা তো ঈশাদের কর্তব্য। সেটা না করে, নিজে থেকে জিজ্ঞাসা না করে উল্টো বলছে ওর মা দেখা করবে, সেজন্য পরক্ষণে অভিমানগুলো মিয়ে গেল। যখন মনে পড়লো ঈশাদের মনে অন্য কেউ ওর জন্য ভাবে, আর অন্য কারোর জন্য ও ভাবে। ঈশাদের ভাবনার মাঝে মাইশা বা মিহান কেউ কখনোই ছিল না, আর থাকবেও না হয়তো। মাইশা কিছু বলবে তার আগে ভাবনার গলা পাওয়া গেল।
রিক্সার পাশে দাঁড়িয়ে ইরশাদকে উদ্দেশ্য করে সে বলছে, এখানে কেন দেখা করবেন ইরাদ ভাইয়া? আন্টিকে বাড়ি আসতে বলুন, যা কথা হবে সবার সামনে হবে, কারণ আমরা মাইশা আর সৃজনের লোকাল গার্ডিয়ান। ভাবনা হুট করে আসবে হয়তো ভাবেনি ইরশাদ। ভাবনাকে দেখে সে রিক্সা থেকে নেমে দাঁড়ালো। ভাবনাকে বলল, সেটাই হবে, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা দাও। ভাবনা বিনা প্রশ্নে ওদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল। ইরশাদ চলে যাবে তার আগে ভাবনা জিজ্ঞাসা করলো, আপনার নাম ইয়াফি? ইরশাদ মাইশার দিকে তাকালো। ভাবনা কি জানে তার ব্যাপারে সেটা তো সে জানে না। নিজের পরিচয় প্রকাশ করা কতটা ঠিক হবে সেটাও জানে না, কিন্তু মাইশার ভাবমূর্তি পাল্টাতে না দেখে সে বলল, হ্যাঁ আমি ইয়াফি, ইয়াফি ইরশাদ। ইরশাদ আর দাঁড়ালো না, জুতো সামনে দাঁড়িয়ে থাকা ওর গাড়ির কাছে গেল। ভাবনার কোনো প্রশ্ন না করে রিকশায় উঠে বসলো। তবে ওর মুখভঙ্গি দেখে মাইশা আন্দাজ করতে পারছে ভাবনা কোনো কিছু আন্দাজ করেছে, আর সেজন্যই ইরশাদের সাথে ওই রকম গম্ভীর সুরে কথা বলল। আমি ওই দিনই সন্দেহ করেছিলাম তোর সাথে এই মানুষটার দেখা হয়েছে। তার মানে ইরশাদ ভাইয়ার তোর সেই স্বামী, সরি সো কল্ড স্বামী, আসলে তার লুতুপুতু তো কণা আপুর সাথে। লজ্জা করে না এই লোকগুলোর পরকিয়া করতে? যত সব। মাইশা বুঝলো এখনই এই মেয়েকে না থামালে ও পুরো রাস্তায় ইরশাদকে বকতে বকতে যাবে। মাইশা কোনো কিছু বলতেই পারছে না, কারণ ভাবনা নিজেও বারবার বকে যাচ্ছেন। এই মানুষটার জন্যই তুই কালকে বৃষ্টিতে ভিজেছিলি? তুই না অন্যকে শক্ত হওয়ার কথা বলিস, আর তুই না প্রতিজ্ঞা করেছিলি আর কোনোদিন নিজের অতীতকে মনে করে দুঃখ পাবি না? তাহলে কালকে কি হলো? কি এমন হলো যে তুই দেবদাস হয়ে গেলি? তোর পরিচয় সবাই জেনে গিয়েছে তো তাই? তো কি হয়েছে? একটা মানুষের দুইটা নাম হতে পারে না? তোকে কি ওরা ঠকবাজ বলেছে? একবার বল শুধু, ওই ইরশাদকে আমি? মাইশা ভাবনাকে থামতে বলল। কালকে কি কি হয়েছিল সবটি খুলে বলল। মাইশা ভেবেছে ভাবনা হয়তো এই কথা শুনে একটু শান্ত হবে, কিন্তু তার বদলে ভাবনা আরো দ্বিগুণ রেগে বলল, তুই এটা কি করেছিস মাইশু? ওই ছেলের উচিত শিক্ষা হতো, ওর মা বাবা ওকে ঠিক শিক্ষা দিয়েছিল, আর তুই তো অবশ্যই ওর জন্যই বাড়ি ছেড়ে আসছিস। ওর মা বাবাকে বলেছে ওর মা বাবা এক শ্যামলা মেয়ের সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করে দিয়েছে, আর সেজন্য তুই ওদের মধ্যে ঝামেলা হয়ে থাকতে চাস না বলে সেই ঝড় বৃষ্টির রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলি। ওরও তো দোষ আছে ভাই, বললি না কেন তুই? মাইশা কান থেকে নিজের হাত সরালো। এতক্ষণ কানে হাত দিয়েছিল ও। ভাবনা দেখেছে, কিন্তু তবুও সে বকিয়ে গেছে। একটু থাম প্লিজ, এখন বাদ দে সব কথা। কারো অনুপস্থিতিতে তার বিষয়ে এত খারাপ কথা বলতে নেই। খারাপ? মাই ফুট, আমি ওর আড়ালে না ওর সামনে এইভাবে ওকে বলতে পারি? আবার বলে কি নামা আসবে কথা বলতে? নির্লজ্জ কোথাকার। অনেক হয়েছে, এইবার চুপ কর প্লিজ। বাসায় এসে পড়েছি, নাম বয়। বাসায় এসে গেছে দেখে ভাবনা চুপ হয়ে গেল। সে চায় না এইসব কথা বাড়ির কেউ জানুক। ওরা ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে ঢুকলো, কিন্তু দরজায় কড়া নাড়ার আগে দেখলো দরজা খোলা। মাইশার ভাবনা একটু চমকালো। দরজা ঠেলে ভিতরে যেতে দেখে একজন বয়স্ক মতন মহিলা। ওনাকে ভাবনা না চিনলেও মাইশা চিনে। মাইশা কাছে গিয়ে সালাম দিল, বলল, আন্টি তুমি এখানে? তোমার ছেলে জানে? ওই তো আমাকে ঠিকানা দিল, পাওয়ার সাথে সাথে রওনা দিলাম। ও জানে, কিন্তু ওর বাবা জানে না, আমি জানাইনি। তোর আঙ্কেল চায় না তুই ওই বাড়িতে ফিরে আয়। তোর অনিচ্ছায় কোনো সম্পর্ক উনি গড়তে চায় না, কিন্তু আমি তো তোকে জানি। এরশাদকে বিয়ে করার তোর কোনো অনিচ্ছা বা বাধ্যগত ছিলি না, তুই নিজ ইচ্ছায় বিয়ে করেছিলি, কারণ তুই ওকে ভালোবাসিস। তাই আমি চাই তুই ফিরে চল। দেখ, তোদের বিয়েটা তো মিথ্যে না। ইরশাদের মাকে বাকি কথাটা বলতে না দিয়ে ভাবনার বাবা গলা খাকারি দিয়ে মাইশাকে কিছু বলতে না বলল। ভাবনাকে বলল মাইশাকে নিয়ে ঘরে যেতে। ভাবনা বা মাইশা কেউ দ্বিমত করলো না, দুজন ঘরে চলে গেল। ওরা ঘরে যেতেই ভাবনার বাবা ইরশাদের মায়ের সামনে গিয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি আসতে পারেন। ইরশাদের মা তাৎক্ষণিক এই কথায় অবাক হলো, বলল, তাড়িয়ে দেওয়ার কারণ? ভাবনার বাবা অন্যদিকে ফিরে বলল, মাইশার জীবনে মিহান হিসাবে কি ঘটেছে আমরা সব জানি। ও চাইলেও আমি ওকে আপনাদের কাছে পাঠাবো না। কোনো মা বাবা চায় না তার মেয়ে অসুখী হোক। যেদিন ইরশাদ ওকে আনতে আসবে সেই দিনই ভেবে দেবে।
ঈর্ষাদের মা কিছু বলবে তার আগে ভাবনার বাবা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, মাইশা আপনার মেয়ে হলে আপনি কি করতেন ভেবে দেখুন। ঈর্ষাদের মা আর কিছু বলল না, বেরিয়ে গেল ওদের বাড়ি থেকে। আমি ওই মেয়েকে কোনো দিনও মানব না, কোনো দিনও ওর সাথে ঘর করব না, ভালো তো বাসবই না কোনো দিন। তার ওপর ওই মেয়ে এই বাড়িতে থাকলে আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। আর বাসর, মাই ফুট, দেখছি আমি বাসর কিভাবে করে ওই মেয়ে। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো মাইশা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। প্রতি রাতে প্রায় স্বপ্নে তার অতীত তার সামনে ভেসে আসে। ঘুমগুলো সবসময় অপূর্ণ থেকে যায় তার। কত রাত হলো পুরনো স্মৃতি মনে পড়ায় সে ঘুমোতে পারেনি। ভাগ্যিস সে একা ঘুমায়, নইলে শান্তি মতন একটু কাদাটাও দুষ্কর হয়ে যেত। মাইশা গায়ে ওড়না জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাদের বাড়িটা দোতলায় হওয়ায় ব্যালকনিতে দিয়ে বাইরের রাস্তাঘাট সব দেখা যায়। বেশ ভালোই লাগে মাঝে মাঝে ঘুম না ধরলে এখানে এসে বসে থাকতে। মাইশা দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, চোখ বুজে ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। প্রায়শই বৃষ্টি হয় দেখে বাতাসে একটা আর্দ্রতার সুবাস পায় ও অনুভব করে প্রকৃতির সৌন্দর্য। এখন মাইশার মন চাইছে এই নিশ্চুপ প্রকৃতির মাঝে কিছুক্ষণ প্রাণ খুলে গান গাইতে। নিজের মনের ইচ্ছা মোতাবেক সে গান ধরলো। মাইশা বাকিটা গান গাওয়ার আগে অনুভব করলো তাকে কেউ দেখছে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। পিছনে তাকিয়ে দেখলো যদি তার ঘরে কেউ এসেছে, কিন্তু না, সেইখানেও কেউ নেই। হুট করে তার চোখ গেল রাস্তার দিকে। সেদিকে তাকিয়ে সে চমকে গেল। এক ছায়ামূর্তি তাকিয়ে আছে তার দিকে। মাইশা মাথাটা এপাশ ওপাশ করে বোঝার চেষ্টা করলো মানুষটাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারলো না। হালকা চাঁদের আলো না থাকলেও হয়তো ছায়াটাও টের পেত না। মাইশাই রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছে না, তাই চিৎকারও করতে পারছে না। আবার এমনও হতে পারে তার ধারণা হয়তো ভুল, ওইটা অন্য কিছুর ছায়া। কিন্তু মাইশা অনেকক্ষণ তাকিয়ে থাকায় ছায়ামূর্তিটা হয়তো বুঝতে পেরেছে মাইশা তাকিয়ে দেখছে, তাই সে দ্রুত কোথাও একটা চলে গেল। মাইশা চমকে গেল, বুঝলো ছায়ামূর্তিটা তাকিয়ে দেখছিল। সে তাড়াতাড়ি করে ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। বাইরে অনেক চোর ডাকাত। এই রাত বিরাতে তার এভাবে গান গাওয়া হয়তো ঠিক হয়নি। মাইশা নিজের চোখ চেপে ঘুমানোর চেষ্টা করলো। কি? ভাবনার চিৎকারে ক্লাসের সবাই তার দিকে তাকালো। আনাইশা দাঁত কিরমির করে তাকাতে সে চুপ হয়ে গেল। ভাবনাকে মাইশা বলল, আনা বল তো খুলে আগে, হঠাৎ তোর মা বাবা বিয়ের আয়োজন কেন করছে? জানি না রে, কালকে হুট করে বললো ভালো ছেলে পেয়েছে, দেখতে আসছে। আমি ভাবলাম দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই গেলাম ওদের সামনে। ওমা, বলে কি না, ভালো লেগে গেছে। বিয়ের দিন ফিক্স করে চলে গেল। হাতে বেশি সময় হয়নি, শুক্রবারই বলে বিয়ে। কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। তাহলে এখন কি করব? আন্টি আঙ্কেলকে বোঝাবো যে আমাদের আনা এখনই বিয়ে করতে চায় না? যদি না শোনে তাহলে অন্য রাস্তা দেখতে হবে। সেটা কি? অ্যাডভেঞ্চার। মিত্র বান্ধব চক্রকে কেউ দুষ্টুমি করতে ধরে ফেলে তখন তারা কি করে একসাথে? সবাই একটু ভাবলো, তারপর সবার কিছু মনে পড়তে একসাথে চিল্লিয়ে বলল, পালিয়ে যায়। মাইশা আর ওর পুরো দল আজকে ভার্সিটি ছুটি হওয়ার সাথে সাথেই আনাইশার বাড়ি এসেছিল ওর মা বাবাকে বোঝানোর জন্য। কিন্তু ওনারা কোনো কিছু বুঝতে নারাজ, যেন ওনারা সবকিছু জোর করে করবে। বিয়েটা কিছুতেই না দিয়ে ওনারা থামবে না। মাইশা সহ বাকি সবাই আরো বেশি খাটায়নি, চলে এসেছে ওরা। আনাইশাকে ভরসা দিয়ে এখন রাস্তায় হাঁটছে। মাইশা, ভাবনা, উদিত, লিপিকা, ওয়াহিদ কিভাবে কি করবে সেটাই ভাবছে। আর কি, মাইশা বলল, ওকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে নিতে হবে, বুঝলি? কিন্তু তারপর কি হবে? তারপর আমার এক কাজিনের বাসায় নিয়ে যাব। শোন, ওদের বাসায়ও বিয়ের অনুষ্ঠান, আমার কাজিনের সালার বিয়ে, তাই ওরা সবাই ওইখানে যাবে। বাসা তো ফাঁকা থাকবে, ওই সুযোগে আমরাও চলে যাব। কি বলিস? উদিত আর ওয়াহিদ তাইজেনকে চাপটে ধরে বলল, এই প্রথম তুই কোনো কাজে আসলি দোস্ত, খুশিতে চোখে পানি চলে আসছে। তাইজেন নিজের মুখটা খানিকটা কুচকে জিজ্ঞাসা করলো, প্রথমবার মানে? তোরা কি বলতে চাস? আমি তোদের কোনো কাজে আসি না? আসিস তো, কোথাও আম পাড়তে গেলে তুই মই ধরতে কাজে আসিস। কেউ ধরে ফেললে তুই তাকে গড়গড় করে সত্যিটা বলার জন্য কাজে আসিস। লুকিয়ে আইসক্রিম খেতে গেলে সেটা মাইশাকে জোর গলায় বলার জন্য কাজে আসিস। এইরকম অনেক মহান মহান কাজে তুই আসিস। ননসেন্স একটা।
তারপর কিছুক্ষণ নীরবতা বজায় রেখে তাইজিন নিজে অন্যদের সাথে ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ননসেন্স বলিস না প্লিজ। আমার সেন্স আছে, কিন্তু সেটা দরকারের সময় রেসপন্স করে না। কি করবো বল? আমি একটু ভীতু টাইপের, কিন্তু তোদের সামনে সেটা স্বীকার করতে আমার একটু দ্বিধা নেই, কারণ তোরা আমার কম্বো। সবাই মুচকি হাসলো। এই তাইজিন ছেলেটা সত্যি এই যুগের ছেলেদের তুলনায় ভীষণ সাদাসিধা। আজকে ভার্সিটি বন্ধ, বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, তাই মাইশা বেরিয়েছে। সৃজনীকে আনেনি, কারণ ওর সামনে পরীক্ষা। ভাবনা আসতে চেয়েছিল, কিন্তু ওর পায়ে লেগেছে, পাটা খানিকটা মুচকে গেছে, তাই মাইশা তাকে মানা করলো আসতে, নইলে নিয়ে আসতো। মেয়েটা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। ওয়াহিদের কথা খুব বেশি বলে না। আগে ওয়াহিদকে মনে করে প্রায় রাত জেগে কাঁদতো। মাইশা ওর ঘরের কাছ দিয়ে আসলে শুনতে পেত ও কাঁদছে। আজকাল ওর ঘরে রাতে গেলে দরজা লাগানো থাকে না, আর মাইশা দরজা খুলে দেখে প্রায় মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, একদম আগের মতন। আসলে এইটাই হয়, কেউ কারোর জন্য বেশি দিন কষ্ট পায় না, সবটাই সময় সাপেক্ষ। অভ্যাসটা কেটে গেলে দেখা যাবে মানুষটা কে আর মনেই পড়ছে না। ভাবনা কত তাড়াতাড়ি ওয়াহিদকে মন থেকে মুছে ফেলতে পারলো, কত তাড়াতাড়ি মুভ অন করতে পারলো, কিন্তু মাইশার হয়েছে এক জ্বালা। না পারে ছোটবেলার ভালোবাসা ভুলতে, আর না পারে এই বন্ধন থেকে মুক্তি পেতে। মাইশা নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে। যখনই ওর বাবাই বলল ওরা ঈশাদের সাথে মাইশার তালাকের ব্যবস্থা করবে, তখন প্রাথমিকভাবে মাইশার কষ্ট হলেও পরে নিজেকে বুঝিয়েছে এতেই সবার ভালো। মাইশা আনমনে হাঁটছে, হঠাৎ মনে হলো তার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে। মাইশা পিছু ফিরবে তার আগে কেউ একজন ওর কানের কাছে এসে বলল, একা একা হাঁটছো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।